আসিফ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আলোচনা শুরু করতে চাই যে আপনি তো কুমিল্লা থেকে ঢাকা এসেছেন এবং কুমিল্লা ঢাকার যোগাযোগ আছে, নিয়মিত যাতায়াত করছেন। ঈদের কথা যদি বলি, যে কুমিল্লার ঈদ, ঢাকার ঈদ, এই যে কুমিল্লা যেভাবে ঈদ উদযাপন করতেন, তারপর তো ঢাকা তো ঈদ করতে হয়, এই দুটার যে বেশ কমটা তফাৎটা আনন্দের। কুমিল্লার ঈদের প্রথমে আপনাকে ধন্যবাদ। কুমিল্লার ঈদের ব্যাপারটা হচ্ছিল এরকম, যেহেতু জন্ম কুমিল্লায়, শহরে বেড়ে ওঠা, অলিগলি সব চেনা, মানুষজন চেনা, বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তো ঈদের সময় একটা উৎসব আমেজ কাজ করে। আসে বাসায়, আমরা যাই, অনেক পুরনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, প্রতিবেশীর দেখা হয়, ঈদগাহে নামাজ পড়ি, সবার সাথে একটা কোলাকুলি সাক্ষাৎকার হয়। ঢাকা একটু রোবোটিক, হয়তো আমরা ভাই বোনরা এখন আমরা সবাই ঢাকায় সেটেল, ঢাকায় থাকি, ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ। কখনো কখনো আমাদের নানু বাড়ি আছে, এখানে মামারা থাকেন বা আত্মীয় স্বজন থাকেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাই। এটুক পর্যন্ত ঢাকার ইট লিমিটেড, আর কুমিল্লার ইটটা আসলে ইনফিনিটেড, 2-3 দিন যাবত চলতেই থাকে, যেহেতু জন্মস্থান এবং মফস্বল শহরে বর্ন অ্যান্ড ব্রট আপ আমরা, তো ঈদটা বেশি আনন্দময় ঢাকার। এবং কুমিল্লাতে আপনি সর্বশেষ যে ঈদ, হ্যাঁ, কবে করলেন, বা ওই ছোটবেলার যে ঈদগুলো, সেইখানে যে দুরন্তপনাটা ছিল, সেটা তো ঢাকার সাথে আর বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, ছোটবেলার ব্যাপারটা সবসময় ডিফারেন্ট। ঢাকায় আমি শিফট করেছি ফ্যামিলি নিয়ে যখন আমার বয়স 27 বছর বয়স, তখন আমার এক ছেলে ছিল, তারপর আরেক ছেলে হয় ঢাকায় আসার পরে। তো ঢাকায় আমি সেই হিসেবে ঈদ করেছি কম, কুমিল্লাতে যাওয়া হয়েছে। স্পেশালি আমাদের যে ঈদুল আজহা যেটা, সেটাতে আমাদের ভাই বোনরা সবাই মিলে কোরবানি দিই কুমিল্লাতে। আর ম্যাক্সিমাম যদি রেশিও ধরি তাহলে কুমিল্লাতে ঈদ হয়, বাট রোজার পরে আমরা ঈদটা আসলে ঢাকায় করি। আর ঢাকায় খুব একটা করা হয় না, এই কারণে আমাদের মিডল ইস্টে কনসার্ট থাকতো প্রায় সময়। আচ্ছা, ও দেশেই করা হতো না। হ্যাঁ, মিডল ইস্টে প্রোগ্রাম থাকে, তো তখন ঈদের একদিন আগে পরে হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা ঈদের দিনে ফ্লাই করলাম বা ঈদের আগের দিন ফ্লাই করলাম, ঈদটা মানে বন্ডল হয়ে যায়। আমার প্রবাসীদের সাথে ঈদ করে এটা মজা আছে, কনসার্ট করলাম। এই যে প্রবাসের মানুষের ঈদ আপনি কিরকম দেখেছেন? বেশ করে মধ্যপ্রাচ্যে বেশি না? জি, ম্যাক্সিমাম টাইম আপনার ঈদের প্রোগ্রাম মিডল ইস্টে হয়। তো মিডল ইস্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ প্রবাসী থাকেন এবং তাদের লাইফে বিনোদন খুব কম, অনেক হার্ড লাইফ, অনেক ত্যাগের জীবন, অনেক কষ্টের জীবন, তো তার মধ্যে একটা কনসার্ট বা একটু বিনোদন তাদের হয়তো ঈদটাকে একটু পরিপূর্ণ করে। তারা আমাদেরকে পেলে হয়তো তাদের মনে করে বাংলাদেশ থেকে তাদের আত্মীয় স্বজন এসছে, তাদের বন্ধু বান্ধব এসছে, 3-4 ঘন্টার একটা কনসার্ট হয় বা আশেপাশে অন্যান্য বিনোদনমূলক পারফরমেন্সও থাকে, যেগুলো প্রবাসীরা এনজয় করে এবং তাদের জীবনটা কিছুদিনের জন্য হলো রঙিন থাকে। তো এটা আমাদের জন্য আসলে বিশাল পাওয়া, কারণ আমাদের যে রেমিটেন্স ফাইটাররা দেশের বাইরে আছেন, তারা আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব কিছু মিলিয়ে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, এবং তাদেরকে একটু আনন্দ দিতে পারা, সেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। তারপরে যেটা হলো যে প্রবাসীদের ঈদের কথা আপনি বলে, কিন্তু ঈদ উদযাপনের ক্ষেত্রে ওই সিডি বের হওয়া বা ক্যাসেট বের হওয়া, অডিও ক্যাসেট, সেইটা তো আবার আরেক আনন্দের বিষয় ছিল। আপনার প্রথম কোন ঈদে আপনার সিডি বা অডিও ক্যাসেট বের হয়? আমার আসলে 2001 সালের 30 জানুয়ারি আমার প্রথম অ্যালবাম বের হয়, কিন্তু ওই বছর আমার ঈদটা ছিল আপনার 2000 সালে, অর্থাৎ 2 বছরে 2টা ঈদ হয়। ওই 2 ঈদের মাঝখানে আমার অ্যালবামটা বের হয়, প্রিয় তুমি কোথায়। তো তারপর থেকে প্রায় নিয়মিতই প্রত্যেকটা ঈদেই আমার অ্যালবাম বেরোতো। আমার রুটিন ছিল রোজার ঈদ, কোরবানি ঈদ এবং পয়লা বৈশাখ, এই 3টে অ্যালবাম বের হবেই, ফাঁকে ফাঁকে মিক্স ডুয়েট। তো খুব মিস করি, কারণ একটা সিডি বা ক্যাসেটে 12টা গান থাকতো, অনেকে কাজ করার সুযোগ থাকতো। আমাদের এখন তো একটা গানের উপর ডিপেন্ড করতে হয়, আগে 12টা গান থাকতো, দেখা যাচ্ছে আপনার কোনো না কোনো গান ক্লিক করে যায়, আর একটা গান ক্লিক করলে অটোমেটিক্যালি মানুষ সবগুলো গান শোনা শুরু করে। তো এখনকার জেনারেশন আসলে সেই চ্যালেঞ্জেই পড়ে গেছে, তাদেরকে একটা গানের উপরে মনোপলি খেলা, যদি হিট হয় হলো তাহলে পরের কাজ করবে, আর যদি হিট না হয় তাহলে অপেক্ষা করবে আরেকটা কাজের জন্য। তো ফ্রিকোয়েন্টলি কাজ করার সুযোগটা কমে গেছে এখন। এবং এই যে আপনারা তো এবার ঈদের তাহলে কয়েকটা ওই একক গান হবে, তাই তো? মানে জি, আমার অলরেডি আমার 6টা গান আছে ঈদ উপলক্ষে। এর মধ্যে ডুয়েট আছে 4টি আর সলো 2টি। তো এগুলা মিউজিক ভিডিও হয়েছে, কিছু লিরিক ভিডিওর উপরে যাচ্ছে, কিছু স্টুডিও ভার্সন যাচ্ছে। তো আমি অনেকদিন গ্যাপ ছিল, আমরা ওইভাবে প্রোডাকশন করতে পারিনি।
তো এইবার ঈদে বেশ ভালো কিছু গান এসছে, যারা মানুষ বিভিন্ন প্রকারের গান, এন্টারটেনমেন্ট থাকবে। না, মাঝখানে কি আপনার বিরতি ছিল ঈদে অ্যালবাম এই গান প্রকাশের ক্ষেত্রে? অ্যালবাম তো আমরা আসলে অ্যালবাম তো এখন হয় না, যদি আমি এই একক গানের কথাই বলি। 8 সাল 9 সাল পর্যন্ত আমরা এনজয় করেছি অ্যালবামের যুগটা, সিডির ক্ষেত্রে। আর তারপর থেকে 14 সালে মাঝখানে বিরতিতে ছিলাম। 14 সালের পর থেকে আমরা আবার নতুন জীবনে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করলাম। ইউটিউব, এটা ওইটা, আইটিউনস, এই স্পটিফাই, অ্যামাজন, বিভিন্ন জায়গায় বুঝি না আসলে কোথায় যাচ্ছে। যে ক্যাসেটের যে মজাটা, এই ঢাকার বাইরে থেকে ট্রাক আসতো, লোকজন আসতো, কোম্পানিতে একটা ক্যাসেটের ভিতর খাপের মতো ক্যাসেট ঢুকানো, কাভার ঢুকানো, পলিথিন দেওয়া, মানে অনেক কিছু একটা প্রিপারেশন ছিল। একটা উৎসবমুখর পরিবেশ, কোম্পানিতে বা ফ্যাক্টরিতে যেতাম, মানুষজন কাজ করছে, একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এবং মফস্বলের মানুষ যারা ঢাকার বাইরে থাকতো তারা কিন্তু অপেক্ষা করতো যে ঢাকা থেকে এলআরবি, নগর বাউল, আসিফ, মনির খান, এসডু, মানে যারা রিনাউন্স সিঙ্গার যারা আছেন, তাদের অ্যালবাম কখন বের হবে এবং সে অ্যালবাম অর্ডার নিয়ে কারাগারি একটা অস্থিরতা। এবং ঈদের কেনাকাটার একটা ফর্দের মধ্যে এটাও ছিল, একটা অ্যালবাম বা অডিও ক্যাসেট কেনার একটা 35 টাকা একটা ক্যাসেটের দাম, 50 টাকা একটা সিডির দাম, এটা তাদের একটা চেক লিস্টে থাকতো যে আমরা বন্ধুদের আড্ডা, সেটা ওই যে সাউন্ড বক্সে বাজতো। হ্যাঁ, এটা একটা মজা ছিল যে আপনার যে ঈদের সময় হচ্ছে যে কোনো যার গান যার যেটা পছন্দ, যারা আমরা তো পছন্দ ছিল এলআরবি কিংবা নগর বল, আমরা জোরে জোরে সাউন্ড দিয়ে শুনতাম, বন্ধু বান্ধব থাকতো, এটা একটা অন্যরকম আমেজ ছিল আর কি। এটা অবশ্য এখন পাই না। এবং তারপর আপনার ঈদ আনন্দের একটা বিষয় হচ্ছে যে আপনি দেখুন শ্বশুর, এই শ্বশুর জীবনের ঈদ। শ্বশুর জীবনের ঈদ বলতে যেটা হচ্ছে, আসলে আমার তো ছেলে পড়ে কানাডায়, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে ওখানে, তো রিসেন্টলি সে স্কলারশিপও পেয়েছে। তো ওরা আসলে বছর একবার আসছিল, সেই আমার মেয়ের জন্মদিনে, মে মাসে, গত বছর। এই বছর আর আসে নাই, এবছর আবার আশা করছি ডিসেম্বরে আসবে। ওর পড়াশোনা যেহেতু করছে, সময় কম। তো আমার ছোট ছেলের বিয়ের চিন্তা আমরা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। তো ছোট ছেলের বিয়ে উপলক্ষে যে আমরা সব ঠিকঠাক করছি, আশা করছি ডিসেম্বরে দেখা হবে। তো এটা খুবই দুঃখজনক যে ছেলেটা আমার কোলে বড় হলো, আমাদের ফ্যামিলির, সে ছিল বড় ছেলে আমাদের পুরো জেনারেশনের, একটা আদর ছিল, সে ছিল মধ্যমণি এবং লক্ষ্মী একটা ছেলে, আমাদের বৌমাও খুব ভালো। তো এদেরকে মিস করবো, এই মিসটাই মনে হয় জীবনের একটা বিচ্ছেদের শুরু আমার মনে হয় আর কি। একটু পানসা লাগে যে আসলে আমার ছেলেটা নাই, বড় হয়ে গেল, বিয়ে হয়ে করলো, কিন্তু পাশে নাই। এটা আসলে একটু ম্লান করে এটাকে। এবং আপনার তো এই যে এখানেও তো খুব দ্রুততম রান করলেন বা ইনিংস করলেন যে শ্বশুর হয়ে যাওয়া দ্রুততম সময়ের মধ্যে। আমি এটা চাই, আসলে 23 থেকে 25, 26-এর মধ্যে বিয়েটা হয়ে যাক। আমি নিজেও খুব ওপেনিং ব্যাটসম্যানের মতো আর্লি ছিলাম, 19 বছর 3 মাসে বিয়ে করে ফেলছি। তো এই জন্য আমি আসলে মৌলিক অধিকার মনে করি বিয়েটাকে। আর তাছাড়া সমাজের যে অস্থিরতা, মানে যে এরকম একটা বিচ্ছেদের যে একটা রোল বা হাহাকার, চারিদিকে একটা কষ্টের পরিবেশ বলবো আমি, একটা মানে দুর্ধর্ষ লাইফ, মানে গতিশীল লাইফ, উচ্ছৃঙ্খল লাইফ, অনিয়মিত লাইফ, এগুলো পার করে আসছি, হয়তো এখন এর মধ্যেই আছি। কিন্তু আমি চাই যে নতুন জেনারেশন যারা আসছে তারা হয়তো আমাদের মাধ্যমে পুরোনো মেসেজগুলো পাক, যেখানে সংসার, তারপরে সংসারের পাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার প্রতি রেসপন্সিবল থাকা, নিজেকে এস্টাবলিশ করা এবং একটা সংসার নিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া, একটা সুন্দর সুখী সংসার, এটাই আসলে মটো আর কি। এজন্য আমি আর্লি বিয়ে করে দিই, যেন আন্ডারস্ট্যান্ডিং থাকে। এবং এটা আমি বড় ছেলের ক্ষেত্রেও করেছি, ছোট ছেলের ক্ষেত্রে এটা হবে ইনশাল্লাহ। আশা করছি এবছর ডিসেম্বরে গুড নিউজ দিতে পারবো। এই যে আপনি সংসারের কথা বললেন, সংসারের কথা বলতে যে আমি ওই কথাটা একটু বলতে চাই যে সংসার, হ্যাঁ, সেই এই সং এবং সার, এইটা নিয়ে যদি আপনি বলেন যে এটাকে জাস্ট অভিনয় না, আমি মনে করি যে সংসার বা এই যে আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফ বা আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি বা নানা নানি, এই সম্পর্কগুলোই চিরন্তন সম্পর্ক। এগুলো আমাদের আসলে পরম্পরা, এগুলো আমাদের ঐতিহ্য, কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এটাই। তা আমি আমার সেলিব্রিটি লাইফ বা যেটাই বলেন না কেন, নেম ফেমের ব্যাপার যেখানেই যাই না কেন, দিন শেষে, সব শেষে আমি সংসারটাকে প্রায়োরিটি দিই। এবং আমি মনে করি যে এক জীবনে সাংসারিক হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সন্তানদের ফিউচার প্রতিফলিত হবে আমার জীবন ধারণের মাধ্যমে। আর আমি তো গানের লোক, তারপর আমি ছোটবেলা থেকে একটু উশৃঙ্খল ছিলাম, দুরন্ত ছিলাম। তা এমন না যে আমি খুব একটা ভালো একটা মানুষ, উশৃঙ্খল ছিলেন, তার মানে কি আপনাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হলো শৃঙ্খলা ফেরানোর কিছু না। আমি তো ভালোবেসে বিয়ে করেছি এবং একটা মোটামুটি একটা অ্যাকশন পাল্ট অ্যাকশনের মধ্যে বিয়ে হয়েছে আমাদের, একটা রেভলিউশনারি বিয়ে।
তো বাসায় আব্বা ম্যানেজ হয়ে গেল, আম্মা ম্যানেজ হয় না, আম্মা ম্যানেজ হলে ভাই বোন ম্যানেজ হয় না, তারপর ওদেরও ফ্যামিলিতে সমস্যা ছিল, বাট সব মিলে আমরা 32 বছর পার করেছি। তো আমার মনে হয় যে যত কিছুই করে জীবনে, যত সফলতা যেখান থেকে আসুক না কেন, এই যে বাসায় গিয়ে যেটা মানসিক প্রশান্তি, আর না থাকলেও যদি বউর সাথে ঝগড়া করা, একটা ক্যাচাল লাগানো সংসারের মধ্যে লাগুক, কিন্তু তারপরেও আমি সংসারে আসলে এই যে আমি বাসায় যে মেয়েকে দেখি, ছেলেকে দেখি, এইটার মতো আনন্দ পৃথিবীতে আসলে আর নাই। আমার নিজের অর্জন আসলে আমার এই সন্তানগুলোই, এই জন্য সংসারটাকে ভালো লাগে। আর ঝগড়াঝাটি ছাড়া কোনো সংসার হবে না। মেয়েদের সাথে থাকলে মেয়েরা বলবে আমার দোষ, আর আমি যদি থাকি ওরা বলবো পুরুষের দোষ। এটা চলবে, এটা চিরন্তন একটা রুটিন। বিচ্ছেদ কথাটা বললেন আসিফ ভাই, তাই এই যে যেটা আমরা দেখি যে পাশ্চাত্যের কথা বলি, এখন আমরা দেখছি যে আমাদের দেশেও বলা হচ্ছে পরিসংখ্যান বা আমরা আশপাশে দেখি যে বিচ্ছেদটা বাড়ছে। সেটা কেন? মানে ওই আপনি তো ক্রিকেটার ভাষায় যদি বলে যে এই ক্রিজে তো অস্থির কেন? এটা আসলে বোঝাপড়ার সমস্যা। আমি কিছু কিছু বিচ্ছেদ দেখেছি ঠুনকো কারণে, কেউ নাক ডাকে এজন্য বিচ্ছেদ, কেউ হয়তো অনুমতি ছাড়া বাইরে গেল বা মায়ের কথা শুনলো না, যেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান হওয়া সম্ভব। আবার মানুষের কুটনামি আছে, মানুষ প্যাচ লাগায় বা কান ভারী করে। আমাদের তো বাংলাদেশে মানুষের কাজ কম, আরেকজনকে নিয়ে চর্চা করা হচ্ছে আমাদের পেশার মতো হয়ে গেছে এখন। আর সবচেয়ে টেন্ডেন্সি যেটা আমি দেখি যে সংসার হওয়ার পরে শ্বশুরবাড়ির প্রতি অনীহা কিংবা নিজের বাপের বাড়ির প্রতি অতিরিক্ত আগ্রহ, ছেলে এবং মেয়ে দুই পক্ষই, এই দুইটার বৈষম্য হলে ক্যাচাল শুরু হয়। তো আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। যেন আমি যেমন গত 32 বছর আমার শ্বশুরবাড়িতে যাইনি, এই বিষয়ে আমার কোনো ঝামেলা নেই, না যাই না। আমার বউ তাদের ভাই বোন বা কাউকে দ্বারা প্রভাবিত না। তো যখন আসলে হাজব্যান্ডের উপরে ওই ফ্যামিলির প্রভাব আসে বা ওয়াইফের উপরে এই ফ্যামিলির প্রভাব আসে, তখন একটা বীতশ্রদ্ধতা শুরু হয়। তার মধ্যে সাইড তো বিভিন্ন কিছু আছে, এখন অনেক উপসর্গ দেখা দিয়েছে। ওই যে ভাবিকে নিয়ে আসলেন আর যাওয়া হয় নাই? না, তারও নিয়ে আসি নাই, সে বেরো গেছিল। বেরো যাওয়ার পর তাকে পিক করে আমি বাসে নিয়ে গেছি। আচ্ছা, তারপর থেকে একসাথে আছি আর কি। মানে ভাবি আর জান নাই আর কি, বা আপনি জান নাই আর কি? না, কেউ জানি, কেউ জান নাই। ও হয়তো ওর বাবা মারা যাওয়ার সময় গেছিল একবার, আমি তো দেশের বাইরে ছিলাম। আচ্ছা, আমরা একটু বিরতিতে যাব একটা নিয়ম রক্ষার্থে। সেখান থেকে ফিরে এসে আপনার রাজনৈতিক সচেতনতাও আছে, তা একটু রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই একটু বিরতি থেকে ফিরে এসে। বিরতিতে যাওয়ার সময় বলছিলাম যে রাজনীতি নিয়ে কথা বলবো। আপনার বিভিন্ন সময় আপনার যে সাক্ষাৎকারগুলো বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি, বা আপনাকে যতটুকু জানি যে আপনি একটু রাজনীতি নিয়ে একটু ঠোটকাটাও বলা যায়, হ্যাঁ, যে কোনো কিছুর আগ-ঢাক নাই। সেই জায়গা থেকে এখন আমরা একটা নতুন বাংলাদেশে আছি। আপনি যে আমাদের কিশোর তরুণদের আন্দোলনের সঙ্গেও ছিলেন, নানারকম আপনার এক ধরনের সম্পর্কিত ছিল। এখনকার এই মুহূর্তে রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন? এই যে নতুনরা আসলো রাজনীতিতে, আপনার কাছে মনে হয় যে পুরাতন যে অভ্যাস বা আপনার কুমিল্লার ভাষায় যদি বলে যে এই যে খাসিলত, সেখান থেকে আমাদের রাজনীতি বেরিয়ে আসতে পারবে কিনা? পুরাতন যা আছে সেটা তো আমাদের ঐতিহ্য, ইতিহাস, হ্যাঁ, ডেফিনেটলি এটা পরম্পরা, সেটা অহংও আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে পুরনোরা যখন নতুনকে অবজ্ঞা করে, নতুনের আবহনকে অবজ্ঞা করে, নতুনদেরকে মানতে চায় না, নতুনদের পালস বুঝতে চায় না, নতুনরা কি বাংলাদেশ চায়, তাদের মানসিকতা কি, সেগুলো যখন বুঝতে চায় না, তখনই সমস্যাগুলি দাঁড়ায়। কারণ আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে একটা জেনারেশন, মানে জেনারেশন জুমার্স, যারা এই বিপ্লবটা সূচনা করেছে এবং শেষ করেছে, এবং তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে দেশে একটা অন্যরকম পরিস্থিতি এসছে, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। এবং ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর আমার যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আশা ছিল দেশে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হবে। কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে জগদ্দল পাথরের মতো নিষ্ঠুর নির্যাতন করেছে মানুষকে, এই আয়নাঘর, গুম, খুন, অনিয়ম, দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি, করাপশন, সব কিছু মিলে একটা যে অন্ধকার একটা যুগ ছিল, সেখান থেকে বের হওয়ার পরে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় ঐক্য তৈরি হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন কোন পথে চলতে চায়, পুরনো জেনারেশন সেই কথাটা মাথায় রাখবেন এবং তাদেরকে সেইভাবে অ্যাডজাস্ট করুন। আমি বলছি না যে একবার চেঞ্জ হয়ে যেতে, আমি বলছি যে সমন্বয় করার ব্যাপারটা, যেরকম সিনিয়ররা তরুণদের পালস বুঝবে, তরুণরাও সিনিয়রদেরকে সম্মান জানাবে,
তো সব মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ছিল, যেটা এখন কোনোভাবে আশা করা যাচ্ছে না। আবার আমরা সেই পুরনো সংঘাতের দিকে যাচ্ছি। এখানে বৃত্তে ফিরে যাচ্ছি, এটা বলতে চাচ্ছেন আপনি? এখানে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই, বুঝে অনেক কিছু বলা যায় না, তা আমি বলে ফেলি। তবে যেটা হয়েছে যে ফ্যাসিস্টের রাজনীতি নিষেধাজ্ঞা নিয়ে যে ঐক্যমতটা তৈরি হয়েছিল, সেটার সাথে আমি একমত ছিলাম। কারণ শাস্তি পাওয়া দরকার। আমরা দেখেছি সেকেন্ড ওয়ার্ল্ডের পর 1945 ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করে দীর্ঘদিন এখনো তারা নিষিদ্ধ আছে। তো এরকম কিছু যদি হয় তাহলে একটা বিকল্প তৈরি করতে হবে। তো এনসিপি যে তরুণদের দলটা, তারা একটা বিকল্প হিসেবে আসছে, বাট তাদের ম্যাচুরিটি বা তাদের রাজনৈতিক প্রজ্ঞা এখনো ওইভাবে পরীক্ষার জন্য অপেক্ষা করছে। আমরা সেই পরীক্ষা দেখবো কিভাবে পাশ করে তারা। নিশ্চয়ই তারা একদিন সফল হবে, 5 বছর 10 বছর পরে তারা। এই মুহূর্তে তো আর পুরোপুরি এটা আমরা আশাও করি না, কারণ বিএনপি একটা বড় দল, পাশাপাশি অন্যান্য দলগুলো, ইসলামিক জোটগুলো আছে, যারা হয়তো এখানে নিঃসন্দেহে আওয়ামী লীগের যে শূন্যতারা সেটা পূরণ করার জন্য একটা বিরাট ভূমিকাও আমাদের রাজনীতিবিদদের রাখতে হবে। অর্থাৎ রাজনীতির বাইরে তো পশু পাখি গাছের পাতাও নড়ে না। আমরা যে যত কথা বলি, যে যতই রাজনীতি বিমুখ হয়ে আই হেট পলিটিক্স যত কথাই বলেন না কেন, রাজনীতির বাইরে কিছু না। তা আমার মনে হচ্ছে আমি যেটা আশা করেছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে, যেটা সুন্দর স্বনির্ভর এবং আমাদের বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, মানচিত্র নিয়ে আমরা থাকবো, আমার মনে হচ্ছে সেটার থেকে আমরা বের হয়ে যাচ্ছি, যেটা উচিত না, অনুচিত। এবং আপনার কি রাজনৈতিক সক্রিয়তা আমরা সামনে দেখতে পাবো কিনা? আমি তো আসলে সবসময় একটা বিষয় ক্লিয়ার করেছি, আমি বিএনপিতে ছিলাম একজন কনিষ্ঠতম কার্যনির্বাহী সদস্য হিসেবে। তো একটা রিজনে আমি দল থেকে বেরোয় যাই, বেগম জিয়াকে আমি পদত্যাগপত্র দিয়েছি 2010-11 সালে, এবং তিনি সেটা গ্রহণ করেননি। তারপর আমি দলের কার্যক্রমে ছিলাম না। কিন্তু যখন বেগম জিয়া আপৎকালীন সময়, ফ্যাসিস্টের সময়, যখন সভা সমাবেশ করতেন বড় বড়, এবং উপনির্বাচনগুলো যেগুলো থাকতো, উপনির্বাচনগুলি তিনি আমাকে দায়িত্ব দিতেন। তো আসলে ব্যাপারটা এরকম হলো যে আমি দল থেকে রিজাইন করেছি ঠিকই, কিন্তু দলের সাথে আছি। কিন্তু তাহলে এই অবস্থানটা কিভাবে থাকে? আমি একজন সমর্থক হিসেবে বিএনপিতে আছি। আমি এখন ওয়াচ অ্যান্ড আউটে আছি, যে আসলে আমি যে দলটা চাই, বিএনপিকে আমি যেভাবে চাই, তাদের কোনো কালিমা যেন আমার গায়ে না লাগে। মানুষ যেন বলে না আমাকে দলকানা, দল দাস, দল যে সার্টিফিকেট দেয়, দল যে কথা বলে, যে প্রেসক্রিপশন দেয়, সে প্রেসক্রিপশনে আসিস চলে, সবাই এখানে চাটুকার হয়ে যায়। কেউ সমালোচনা করে, দলের ভিতরে সমালোচনা করলে শাস্তি পেতে হয়। তো সেক্ষেত্রে আমি সবসময় একটা ডায়ালগ দিই, আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। আচ্ছা, নিজের খেয়ে ধানের শীষ। এবং এই যে দল তো ভুল করতে পারে, দলের তো অনেক রকম সমালোচনা থাকতে পারে, সেটা আপনি করে যেতে চান পাশাপাশি চলে? জি, অবশ্যই। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত আমার আসলে বেসিক্যালি আমি রাজনীতি করেছি বেগম জিয়ার সাথে, ওনার ডিরেকশনে আমি চলেছি। এবং এখন পর্যন্ত যে আমার যিনি অ্যাক্টিভিটি, এটা ওনার নির্দেশেই। এটা ওনার আজ থেকে 7 বছর আগে যখন বালু ট্রাকটা দেয়, ওই দিন 3 তারিখ আমার মনে আছে, আমি গিয়েছিলাম, লাস্ট দর্শন ছিল আমার সাথে ওনার, প্রায় 10 মিনিট আমরা বৈঠক করেছি। তখন তিনি আমাকে বললেন যে, আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম দেশের এই অবস্থা আমি কি করব? বলে বিএনপির নেতারা আছে, তারা অনেক যথেষ্ট পরিমাণ কাজ করে, তারা যথেষ্ট সচ্ছল আছে, তারা ভালো আছে, তারা যথেষ্ট বেনিফিশিয়ারি পার্টির মাধ্যমে দেশের কাছ থেকে। তো তারা আন্দোলন সংগ্রাম করবে, তুমি গান গাও, তোমাকে গান গাইতে হবে, আন্দোলন সংগ্রাম তোমার করার দরকার নেই। তুমি তোমার কি প্ল্যান আছে সেগুলো তোমার মাথায় রাখো, একদিন না একদিন আমাদের দেখা হবে, সেদিন তোমার প্ল্যানগুলো আমাকে দিবা, আমি সেই প্ল্যান নিয়ে কাজ করবো, এর মধ্যে কারোর সাথে আলাপ করার দরকার নেই। এবার এক কথায় মোটা দাগে বলতে গেলে, বেগম জিয়ার যে নির্দেশটা আমার উপর আছে, আমি ঠিক সেখানে আছি। যেদিন তিনি দেশে ফিরবেন আমাকে ডাকবেন। ইতিমধ্যে একটা লিঙ্কে আমাকে তিনি মেসেজ পাঠিয়েছেন, আশা করছি বেগম জিয়া আসলে ওনার সাথে দেখা হবে, তারপর আমি সিদ্ধান্ত নিব আসলে আমি কি করব, আপনি কি করবেন। আর এর মধ্যে যে পরিবর্তনটা হলো, নানা রকম সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কার, দেশের সংবিধান, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংস্কারগুলো নিশ্চয়ই আপনারও চোখে পড়েছেন, সংস্কারের সুপারিশগুলো। আপনার কি মনে হয় যে সংস্কারের পরে ভোট, নাকি এটা নিয়েও কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক আছে? সংস্কারের জন্য সংস্কার কমিশনগুলো 6টা বোধ কমিশন ছিল, তাদেরকে 31শে জানুয়ারি বা 31 ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আমি যতটুকু জানি নির্বাচন সংস্কার কমিশন ডিসেম্বরে তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, সেখানে আমিও গিয়েছিলাম, আমারও মতামত নেওয়া হয়েছে, এবং আমার মতামতের 4টা ক্লজ তাদের সংশোধনীতে আছে। আচ্ছা, তো আমি মনে করি নির্বাচন সংস্কার করা কমিশনটা, এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করা, তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা সেটাকে পার্মানেন্ট করা, এবং নির্বাচনে যে ফ্রেম সেটাকে পার্মানেন্ট করে আমাদের বাংলাদেশকে নির্বাচনী রাস্তায় হাঁটতে হলে যে যা যা দরকার সেই সংস্থাগুলো অত্যন্ত প্রয়োজন। আর যেগুলো সংস্থাগুলো মৌলিক না, এটা পরেও নির্বাচিত সরকারের মাধ্যমে করা যাবে,
সেটা আমরা আলগা করে, আমরা যেহেতু ইউনূস সাহেব বলেছেন যে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দিব, সবাই দেখবে, তারপর তারা গণমত দিতে পারে। তবে আমার মনে হয় একটা গণভোট যদি হয় যে মানুষ আসলে কি চায়, এটা সিস্টেমে আমি জানি না, সংবিধান সম্বন্ধে আমার অত ধারণা নেই, যদি আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি। সংবিধান তো চেঞ্জ হয়ে যায়, আমেরিকা বা এটা 8টা আইনের উপর চলে, ব্রিটিশের কোনো সংবিধানে নেই, সেখানে বাংলাদেশ সংশোধনী মনে করেন 16টা। তো সেক্ষেত্রে কোন সময় কী হয় আমরা জানি না। বাংলাদেশ একটা অস্থির দেশ, এখানে মানে শাসকের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়। তো এখন যেহেতু শাসক নাই, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আসবে, শুনছি 2 ক্যাবিনেট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। তো এটা সম্বন্ধে আমাদের নতুন ধারণা। তো এটার ব্যাপারে আমাদের দেশবাসী ক্লাস করানোর দরকার, এবং রাজনৈতিক দলগুলোকেও সমন্বয় করে তাদের ঐক্যমত দরকার, যেন আমরা আসলে সেই সংঘাতপূর্ণ রাজনীতি ফেরত না যাই। এটা আমার চাহিদা। তা এখানে আরেকটা বিষয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে সাংস্কৃতিক যে ইউনিটগুলো থাকে, একটা তো দল আছেই, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগের ছিল, বিভিন্ন দলের আছে, তারা আসলে কতটুকু মানে সংস্কৃতি নিয়ে কাজ করে? আমি ওই দলের সাথে সংস্কৃতি থাকে পদ ও পদবীর জন্য, নাকি আসলে তারা এই ক্ষেত্রে কাজ করে? এই বিষয়ে আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন, সর্বপ্রথম তিনি কিন্তু জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস তৈরি করেছিলেন। যে জাসাস এখন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং এটা কয়েকটা গ্রুপে বিভক্ত, এবং যে যে কাজ করতে পারে সেটাই করছে। এটা আমরা দেখি না যে তাদের পারফরমেন্স উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আর বিএনপি কালচারালি একটা আনকালচার্ড পার্টি। স্পোর্টস এবং সংস্কৃতি নিয়ে বিএনপির মধ্যে কোনো স্টাডি নেই, যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, সেটা পরবর্তী দল কন্টিনিউ করে নেই। তো তারেক রহমান সাহেব এখন সবার আগে বাংলাদেশ কনসার্ট করছেন। আমরা 2001 থেকে 6 পর্যন্ত আমরা কিছু কনসার্ট করেছি। তো শুধুমাত্র কনসার্টে সীমাবদ্ধ না থেকে আমরা আওয়ামী লীগের যদি তাকাই, তাদের কিন্তু একটা বিশাল বেজ রয়েছে। তারা যদি একটা সংগঠক চলে যায়, আরো 100 সংগঠক দাঁড়ায় যায়। তো বিএনপি এই বিষয়ে খুবই উদাসীন, এবং তাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তারা সংস্কৃতিকে গুনে না। সংস্কৃতি যে একটা বড় ভূমিকা রাখতে পারে এটা তাদের মাথায় নেই। স্পোর্টস যে একটা বড় ভূমিকা রাখতে পারে, যেটা আমরা দেখেছিলাম 2004 সালে আরাফাত রহমান কোকো সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব আপনার হাই পারফরমেন্স স্কোয়াডের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে একটা পাইপলাইন, অনেকগুলো প্লেয়ার দিয়েছিলেন। পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গেছে। তো এই কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টসের অ্যাক্টিভিটিস যেন আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এগুলি মাস্ট। সুস্থ সন্তান, সংস্কৃতিমান সন্তান যারা দেশের জন্য ভূমিকা রাখবে, মানসিকতা পরিচ্ছন্ন হবে, সেই ধরনের অ্যাক্টিভিটিস বিএনপি টোটালি জিরো। এবং বিএনপি এই জায়গাটা খুব বেশি সাফার করছে, ভবিষ্যতে করবে যদি ইমপ্রুভ না করে। এবং আরেকটা ইনক্লুডেড আমি দিই আপনাকে, বিএনপির যে 31 দফা আছে, সেই 31 দফা আপনি কোথাও কিন্তু সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আপনি দেখবেন না। আছে 24 নম্বর ক্লজে একদম শেষের দিকে 3 নম্বর প্যারায় গিয়ে ছোট করে সংস্কৃতি এবং ক্রীড়া আছে। অথচ ঠিক শুরুতেই যেমন মৌলিক 5টা দাবি আছে আমাদের, সেটার সাথে সংস্কৃতি 6 নম্বর হওয়া ছিল। যে বিষয়টা একটু আমার জানার ছিল, যেটা আমরা 90-এর পর থেকেও দেখছি, 91-এর পর থেকেও দেখছি যে রাজনৈতিক দলের পরিবর্তন হয়, ক্ষমতায় রদবদল হয়, এবং সাথে সাথে কিন্তু টেলিভিশন বলি বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি বলি, সেখানে কালো তালিকা, সাদা তালিকা, মানে এই যে বাদ পড়া না, ওরা আর সামনে আসতে পারবে না, ওরা একদম আবার পরবর্তীতে তার দল যখন ক্ষমতায় আসবে, সেই এই নিষিদ্ধকরণ, বাদ দেওয়া, এটা আনুষ্ঠানিকভাবে হয় আবার অনানুষ্ঠানিকভাবে হয়। এইটা কেন হয়? একসাথে তো আপনারা শিল্পীরা কাজ করেন। এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস। আমি মনে করি যে আমলই হোক না কেন, বিএনপি হোক, আওয়ামী লীগ, যে আমলই হোক, এটা একটা কমপ্লিটলি ব্যাড প্র্যাকটিস। কারণ একটা শিল্পী, একটা এরা 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 অত্যন্ত মেধাবী সন্তান জাতির। এরা যুগে যুগে জন্ম নেয়, প্রতিদিন জন্ম নেয় না। এরা কখনো কখনো কালা খুলে জন্মগ্রহণ করে। তো তাদেরকে যদি বিভক্ত করে ফেলেন, এবং রাজনীতি করার অধিকার সবার আছে, যে কেউ পলিটিক্স করতে পারে। আমরা শুধু বিশ্ব রাজনীতি তাকালে হয়, পার্শ্ববর্তী দেশে তাকালে হয়, বা পাকিস্তানের দিকে তাকালে হয়, শ্রীলঙ্কার দিকে তাকালে হয়, সংস্কৃতি বা স্পোর্টসের লোকজনের কালচারাল এবং অ্যাক্টিভিটি তারা থাকে রাষ্ট্রীয়। তো এটাকে যদি পরবর্তী, এটা তো রাষ্ট্রের জন্যই করি আমরা। এই যে দেশে গান করছি, আমি 26শে মার্চে করেছি মহান স্বাধীনতা দিবসে, তো সেটা দেশের জন্যই করেছি, আমি বাংলাদেশের বাইরে কেউ না। কিন্তু পট পরিবর্তনের পরে দেখা যাচ্ছে ব্ল্যাক লিস্ট বা কোন লিস্ট, এই ব্ল্যাক লিস্টে আসলে নাই। এটা একটা অলিখিত, একটা অমোচনীয় কষ্ট একটা। তো এখানে আসলে উচিত না। তবে যারা খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে এবং মানুষ, শিল্পীদেরকে ঠকায়, শিল্পীদেরকে বঞ্চিত করে এবং গ্রুপিং করে ফেলে, তাদের শাস্তি হওয়া উচিত। বা সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রেও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো ট্যালেন্ট, কোনো মেধা যেন ছিটকে পড়ে না যায় আমাদের রাষ্ট্রীয় সাংস্কৃতিক এবং মিডিয়া কার্যক্রমে। আমরা দেখি যে কিছু কিছু গান,
কিছু নাটক, কিছু চলচ্চিত্র, সেগুলিও আস্তে করে দৃশ্যের বাইরে চলে যায়। আমরা অনেক গান দেখেছি যে আওয়ামী লীগের সময় সেই গান বেজেছে, আবার বিএনপির সময় বাজেনি, বিএনপির সময় যে গান বেজেছে সেটা আওয়ামী লীগের সময় বাজেনি। কিন্তু সেই গানগুলো হয়তো গুণগত মান, তারপর হচ্ছে কথা, সব কিছুতেই দুর্দান্ত, কিন্তু রাজনীতির মানে ইসে পড়ার কারণে সেটা বাদ পড়েছে, এবং সেই গানের লেখক সুরকাররাও কিন্তু আর সামনে আসতে পারে না ওই সময়গুলোতে অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে প্রপার গণতন্ত্র চর্চা তো বাংলাদেশে নাই, শুধু বাংলাদেশে নাই বলবো না, দুই একটা ইসলামিক দল বাদে কোথাও কোনো চর্চা নেই। মানে গণতন্ত্র চর্চা মানে এই না যে আপনার ইলেকশন এমপি হো মন্ত্রী হো, এরকম না। গণতন্ত্র চর্চা মানে আমাদের একটা প্র্যাকটিস যে আমরা আসলে গণতন্ত্রের সমস্ত ওয়েপনগুলা, উইংগুলাকে একসাথে সমন্বয় করে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা সমন্বয় প্রক্রিয়া। তো এটা আমরা করি না, আমরা ডিভিশন করে ফেললি, ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিতে বাংলাদেশ চলছে। আপনি দেখেন আমরা যখন কালচারাল প্রোগ্রাম করতে যাই তখন মতভেদ দ্বারা, এখন তো আরেকটা উশৃঙ্খলতা শুরু হয়েছে যে কালচারাল অ্যাক্টিভিটিসের এগেনস্টে, তো এটা আরেকটা উপদ্রব। তাই মনে করি যে কালচারটা এবং স্পোর্টসটাকে এটাকে আসলে সবার উপরে অগ্রাধিকার রাখা উচিত। কারণ এখানে এই জায়গাটা ফিল আপ করার মতো আপনি চাইলেও আপনার নেতা তৈরি করতে পারবেন, এক নেতাকে ডাউন করে এক নেতা তৈরি করবেন, কিন্তু আপনি একটা আর্টিস্ট তৈরি করতে পারবেন, এটা সম্ভব না। একটা গীতিকার, সুরকার, নাট্যকার, স্ক্রিপ্ট রাইটার, খেলা তৈরি করতে পারবেন না। তো শুধু আপনি এমন জায়গায় হাত দিবেন না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয়। আমি তো মনে করি এই যে শিল্পীদেরকে ব্যান করা, রাষ্ট্রকে বঞ্চিত, এটা এক ধরনের ক্রাইম, এটা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। তা আমি যখন পট পরিবর্তন হয়, আমার কাছে আসছে, আমি যখন বিটিভি এবং বেতার থেকে ফোন আসে, ভাই আপনি আসেন, আমি না দেখেন আমার অভ্যাস হয়ে গেছে, আমি আর যাবো না। আমি কিন্তু প্রাইভেট চ্যানেলগুলো যেগুলো সেগুলো কনসার্ট করি না এখন আর, আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি সেখানেই থাকি। এখন আবার বললে পট পরিবর্তন হয়েছে, আবার আসিফে ঢুকে গেলো এখানে। তো আমি চাই না, আমি চাই আমার জায়গায় নতুন কেউ ঢুকুক। আমার একটা সময় গেছে, আমি সুবিধা পেয়েছি এবং সেটার রেজাল্ট আমি সামনে আছি আপনার। তো আমি চাই নতুন কেউ আমার জায়গাটা দখল করুক, সেও সুযোগ পাক, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখুক। আমাকে আবার একটু বিরতিতে যেতে হবে, ফিরে এসে একটু খেলাধুলায় যেতে চাই, ওটা আপনার জায়গা, এবং সেখানে যেহেতু বাংলাদেশ, তা বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে কিন্তু যে বানরের লাঠির মতো উপরে উঠছে নামছে, সেই মন্তব্যটা বা পর্যবেক্ষণটা শুনবো একটু বিরতি থেকে ফিরে। বলছিলাম যে খেলাধুলা নিয়ে কথা বলবো, সেই জায়গাতেই ক্রিকেটের কথা যদি বলি, যেহেতু আপনি নিজেই ক্রিকেটার ছিলেন, বা সেই জায়গায় যদি আপনি বলেন বাংলাদেশের ক্রিকেট একসময় খুবই চমক জায়গায়, হ্যাঁ, আলোড়ন তোলে, আমরাও সেই সবাই বাঘ হয়ে যাই, তারপর কিন্তু আর বাঘের যে হুঙ্কার, সেই হুঙ্কারটা আর থাকে না। আমরা শুরু থেকেই যদি বলি যে বাংলাদেশ যখন বিশ্বকাপে চান্স পেলো, বা ওয়ানডে স্ট্যাটাস, টেস্টের স্ট্যাটাস এগুলো পেলো, তখন যেই একটা ধারাবাহিকতা ছিল খেলোয়াড়দের, সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কমে গেল। আমাদেরকে 3টা পয়েন্টে নজর দিতে হবে। প্রথম হচ্ছে, আপনি আমাদের ক্রিকেট টিমের কাছ থেকে, আপনি ক্রিকেটই যাই, এটা দিয়ে সবগুলো কভার করবো আমি। আপনি ক্রিকেটের টেস্ট খেলবেন, 5 দিনের টেস্ট। বাংলাদেশে কোনো 5 দিনের টুর্নামেন্ট হয়, ইরেগুলারলি একটা ন্যাশনাল লিগ হয় 4 দিনের, তার আপনি টেস্টে আমাদের পারফরমেন্স আশা করতে পারেন না। বাংলাদেশে কোনো টি-20 লিগ হয়, একটা হয় বিপিএল, সেখানে জুয়ার আখড়া এবং একটা টানাটানি হ্যাচে আমরা সবসময় দেখি। তাহলে টি-20তে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে না, বাংলাদেশ করে ওয়ানডেতে ভালো রেজাল্ট। এবার ওয়ানডেতে ভালো করতে হলে আপনি কী করতে হবে? পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে, শুধুমাত্র বিকেএসপি কয়েকটা আছে বাংলাদেশে। এটা ছাড়া সারা বাংলাদেশে যত 64টা জেলায় যত জেলা ক্রীড়া সংস্থা আছে, সেই জেলা ক্রীড়া সংস্থাতে জগদ্দল পাথরের মতো অপদার্থ লোকজন সেক্রেটারি হয়ে বসে আছে। বা তো আপনার যদি ভৌত কাঠামো, প্লেয়ার তৈরির জায়গাটা, জেলা ক্রীড়া সংস্থা যারা উপজেলা থানায় খেলার অ্যারেঞ্জ করবে, তো জেলা ক্রীড়া সংস্থাগুলো এই সরকারের আমলে সেই জগদ্দল পাথরই আছে। যেমন কুমিল্লায় টানা 6 বছর কোনো লিগ হচ্ছে না। তো এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, কার চেনা, সেখান থেকে কমিটি করে অ্যাডক কমিটি, আজকে মার্চ মাস চলে গেল, এপ্রিল শুরু, কিন্তু এখন পর্যন্ত কুমিল্লায় ক্রিকেট লিগ হচ্ছে না। ম্যাট বিছিয়ে আপনার ক্রিকেট টুর্নামেন্ট করে, পরদিন ফুটবল খেলে একই মাঠে। আমার কথা হচ্ছে, একটা মাঠ যে আপনি দিবেন, এই মাঠটা তো পরিচর্যা, মাঠের টেম্পারমেন্ট থাকে। তো সারা বাংলাদেশে একই সিনারিও, সংগঠক লেভেলে আমরা হাত দিচ্ছি না। এবং প্রিমিয়ার লিগ, মিডল্যান্ডস লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, কোয়ালিফাইং রাউন্ড এগুলো যদি হয়, তাহলে প্লেয়াররা খেলতে পারে। একটা প্লেয়ার সারা বছর খেলে, প্র্যাকটিস করে, দেখা গেল বছরে 3টা ম্যাচ খেলতে পারে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা তাকান,
যে কোনো রকম খেলাধুলো হচ্ছে না, তাহলে আপনার ঢাকা থেকে আকাশ থেকে তো প্লেয়ার আসবে না, এবং গ্যালারি থেকে দর্শক বা ফেসবুক থেকে প্লেয়ার আসবে না। তো আমরা সমালোচনার ক্ষেত্রে খুব পারঙ্গম, কিন্তু আমাদের ভৌত কাঠামো এবং তৃণমূল পর্যায়ে যে আমাদের খেলাধুলোকে ডেভেলপ করে একটা ইয়ার ক্যালেন্ডার করে, বর্ষাকালে ক্রিকেট না, বর্ষাকালে ফুটবল না, বর্ষাকালে খেলাধুলো থাকবে, ইনডোর গেমস থাকবে, তো ইয়ার ক্যালেন্ডার আমাদের নেই। তো আমাদের এই পরিস্থিতি ভেবেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট আসলে এরকম কোনো উন্নতি হবে, সেখানে ওই যথারীতি টেলিফোনের মাধ্যমে কমিটি হয়েছে প্রভাব বিস্তার করে, তো সেখানে খেলাধুলো হচ্ছে না। আর কবে হবে আমি ঠিক জানি না। মানে যেহেতু সাংগঠনিক পর্যায়ে কোনো সংস্কার হয়নি, সেই জন্য নাথিং, কিচ্ছু না, জিরো। বরং আরো খারাপ হয়েছে যে আপনার 3 দিন ফুটবল 3 দিন ক্রিকেট, আমরা সেই প্রাগৈতিহাসিক যুগে চলে গেছি। এটা একটা ব্যর্থতা বলবো আমি ইন্টারিম গভর্নমেন্টের, এবং এটার জন্য আমি যথেষ্ট সমালোচনা করেছি, করেই যাচ্ছি। আমি মনে করি যে আমাদের এই একটা সিজন নষ্ট করার জন্য এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে দায়ী। তাদের জন্য হয়তো আমাদের অনেক প্লেয়ার 2027-এ যে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ হবে ক্রিকেটের, সেখানে অংশগ্রহণ করতে পারবে না, এবং অনেক ট্যালেন্ট নষ্ট হয়ে গেছে, এটা দায় তারা এড়াতে পারবে না। এবং আমরা দেখলাম যে আমরা অধিনায়ক সংকটে আছি আমরা, কিন্তু আচ্ছা একটা আসিফ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা ওপেনার কিন্তু ওই তামিম ইকবাল ছাড়া আর কোথাও স্থির থাকতে পারিনি খুব দীর্ঘ সময়। ওই সেই 7 বছর 8 বছর পরেও অনেককে ফিরিয়ে এনেছি। এটা হচ্ছে এরকম, তামিম ইকবাল সে তো লাস্ট ওয়ার্ল্ড কাপে বললো সে ওপেনিং ছাড়া খেলবে না, যে কারণে তার যেহেতু তার একটা নিজেও ভালো প্লেয়ার, তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সব মিলিয়ে সে একটা প্রভাবশালী প্লেয়ার, শুধু প্লেয়ার না, বাকিরা আবার তামিম ইকবাল না, তো যে কারণে বাকিরা আসা যাওয়ার মধ্যে ছিল। তো 18 বছর ধরে তামিম ইকবাল বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়েছে ওপেনার হিসেবে, এবং সে এক ধরনের জেদে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে তাকে অন্য জায়গায় খেলানো যাবে না, যেটা ক্রিকেটের সাথে যায় না। পার্টনার কি তৈরি হচ্ছে না, না তো কালে কি হলো, তামিমের সাথে 17 জন ওপেনার গত 17 বছর গেল আর আসলো, তামিম ইকবাল রয়ে গেল। তো এভাবে আসলে ক্রিকেটটা হয় না, দলের প্রয়োজনে যাকে যখন খেলার দরকার সেখানেই খেলবে, যে কারণে তামিম ইকবালই একমাত্র ওপেনার ছিল, আর কোনো ওপেনার সেটেল ডাউন করতে পারেনি, এটা হলো একটা মূল প্রবলেম আর কি। এবং অধিনায়কের ক্ষেত্রে আমরা দেখছি যে অধিনায়কের ক্ষেত্রে যেটা 3 ফরম্যাট, টেস্ট, ক্রিকেট, ওয়ানডে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভৌত কাঠামোগুলো এত শক্তিশালী না যে আপনার মাটি তো নেই, আপনার একটা মাঠের উপর সারা বছর চাপ, শুধু বিভাগীয় স্টেডিয়াম, বিভাগগুলো যেখানে আছে সেখানে বিভাগীয় স্টেডিয়াম একটা, জেলা স্টেডিয়াম একটা থাকে, মানুষ স্কুলের মাঠে খেলা, এটা কোনো তদারকি সেন্ট্রালি নাই, ওই জেলা ক্রীড়া সংস্থার ইচ্ছা মতো মন মতো মর্জি মাফিক খেলাধুলো হয়। তো এইভাবে আসলে একটা দেশ, আমি তো মনে করি বাংলাদেশ যতটুকু খেলছে এটা একটা স্বর্গীয় ব্যাপার, এর চেয়ে বেশি ভালো খেলা উচিত না। না, স্বর্গীয় শব্দটা বলাতে আরো মানে বলতে ইচ্ছা করলো যে আমরা ঘরের মাঠে খুব ভালো খেলি, ঘরের মাঠে আমরা সব বাঘদেরকে সিংহদেরকে হারিয়ে ফেলছি, কিন্তু ওই পারে যখন আমরা খেলতে যাচ্ছি সেখানে আমরা টিকছি না, আমরা এখানেই মিরপুর স্টেডিয়ামে আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে মানে আবার লোকাল ভাষায় বলতে চাচ্ছি না যে আমি ডাইকে এনে আমি শুধু জিতার জন্য খেললাম, শেখার জন্য খেললাম না, আমার উইকেটের ইম্প্রুভমেন্ট হলো না, আমাদের আম্পায়ারিং ইম্প্রুভমেন্ট হলো না, আমাদের কোথাও কোনো ইম্প্রুভমেন্ট নাই, শুধু জিতে গেলাম। তো এই জোটা নিয়ে আমরা কয়েকদিন হই হল্লা করলাম। যখন আপনি নিউজিল্যান্ডের কন্ডিশন, ইংল্যান্ডের কন্ডিশন, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যাবেন, তখন আপনি ধরা খেয়ে যাবেন। তো আপনি তো চুরি করে বা হটকারিতা করে জিতছেন, আপনি তো কোনোভাবে প্রপার ওয়েতে জিততে পারছেন না। একটা বিষয় যে বৈষম্যের কথা বলা হয়, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা জানি, ছাত্র সংগঠনের কথা জানি, আমরা দেখলাম যে খেলাতেও বৈষম্য আছে, যে ছেলে এবং মেয়েদের খেলাতে, যে মেয়েরা ভালো করছে, ক্রিকেটে ভালো করছে, তুলনামূলক ফুটবলে বেশি ভালো করছে, সেখানে আবার তারা কিন্তু তাদের যে সুযোগ সুবিধা বা বেতন পাওয়ার কথা সেখানে আমরা দেখছি বঞ্চনা, কিন্তু মেয়েরা তো ভালোই করছে। আমার তো হিসেবে এটা বৈষম্য ঠিক এভাবে বলা যাবে, যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, আইসিসি এক ধরনের পেমেন্ট একজনকে দেয়। তো বাংলাদেশ ক্রিকেটের যে হেলদি অবস্থা, এখন ফুটবলও হেলদি হবে, তো তারা আসলে মনে হয় ওই একই রকম বিএনপির যে সমস্যাটা কালচার এবং স্পোর্টসের ব্যাপারে বিএনপি যেমন উদাসীন, আমাদের বাংলাদেশের যে ফেডারেশনগুলি আছে তারাও মেয়েদের ব্যাপারে উদাসীন। আমার মনে হচ্ছে যে এখন বহির্বিশ্বে আমাদের মেয়েরাই সবচেয়ে ভালো করতে পারবে, তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত, এবং বিশ্ব পর্যায়ের ট্রফি তারাই এনেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমিও চাইবো। এছাড়াও আমাদের সমাজ সংস্কারের জন্য মেয়েদের সম অধিকার নিশ্চিত করা খেলাধুলার মাধ্যমে বা সাংস্কৃতিক মাধ্যমে, এটা খুব জরুরি হয়েছে। নাহলে আমাদের দেশে মৌলবাদ চারা দিবে, আবার সেই পুরনো ধ্বংসযজ্ঞ শুরু হবে, আমরা ফিরে যাব সেই মান্দাত অন্ধকার যুগে। যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য মেয়েদের ইমপ্রুভমেন্টটা খুব জরুরি, ওদের স্ট্যাটাস, ওদের হেলথ, ওদের খাবার দাবার, ওদের সুযোগ সুবিধা, ওদের স্যালারি, সব কিছু ভবিষ্যতে তারা কি করবে সেটার নিশ্চয়তা থাকা দরকার। আমি আবার একটু গানে ফিরি। গানের ক্ষেত্রে যেটা হলো যে আমাদের কনসার্ট যেভাবে আগে নিয়মিত উন্মুক্ত কনসার্ট হতো, বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে যে কনসার্টগুলো, সেগুলো তো কমে গেল। আমাদের ব্যান্ড সঙ্গীত এবং আপনার একক যে গানগুলো করতেন, সেইটা তো ওই যে 90 বা 90-এর মাঝামাঝির পর তো আর সেই জায়গায় বাংলাদেশ ফিরল না।
না কনসার্ট হয়েছে গত না সেটা তো ওই যে মানে বিভিন্নভাবে স্টেডিয়ামগুলো তো বিভিন্নভাবে হয়েছে, কিন্তু এই যে কলেজ পর্যায়ে অনেক কনসার্ট হতো, যেমন নবীন বরণ, এই ধরনের, তারপর ছাত্র সংসদের ওই যে প্যানেল পরিচিতি, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি বন্ধ হয়ে গেছে আসলে আমাদের। তারপর যে বাম্বা ওইভাবে বাংলাদেশের মানুষজন অনেক বেড়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী সংখ্যাও কম, তারপর আমাদের অস্থিরতা জাতি হিসেবে আমরা খুব চঞ্চল অস্থির, এবং আমার নিজেরটা মানে আমিত্ব নিয়ে থাকি। তো আমার মনে হচ্ছে এই সমস্ত কালচারাল ডিফেন্সগুলো নেওয়া উচিত আমাদের, এই প্রোগ্রামগুলি আবার শুরু করা উচিত। আমার জন্য না, আমি অনেক করেছি, বাট ফিউচারে যারা আসবে তাদের একটা ফিনান্সিয়াল সিকিউরিটি, পাশাপাশি মানুষের বিনোদন লাগবে। এই যে কলেজের ছাত্ররা একটা কনসার্ট বলে একটা বিনোদিত হয়, অনেকদিন আলাপ করে, আবার তার মধ্যে আরেকটা কনসার্ট আবার আলাপ করে, ইন্টার কলেজ টুর্নামেন্ট হয়, ইন্টার স্কুল টুর্নামেন্ট হয়, ইন্টার স্কুলে আপনার কোরআন তেলাওয়াত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন হাসন, দেশের গান কম্পিটিশনে আবৃত্তি চর্চা হতো, এগুলো বন্ধ হয়ে গেছে। ছাত্র সংসদ ফিরে আসুক আপনি এটা চান? আমি আসলে ছাত্র রাজনীতির পক্ষে না বাংলাদেশে, কারণ পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি এখন আর নাই। এই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর বাংলাদেশ বাদে বাংলা ভাষাভাষী এলাকা ছাড়া ছাত্র রাজনীতি আমি কোথাও দেখি নাই। তো আমার মনে হচ্ছে ছাত্র রাজনীতিটা যদি করে ভালো, ছাত্র রাজনীতির সাথে সম্পর্কিত যে ছাত্র সংগঠনগুলো আছে, যে কোনো সদস্য তাদেরকে আইডি কার্ড দিয়ে দিতে হবে, যে মিছিলে ছাত্র সংগঠনের আইডি থাকতে হবে, যে সে এই ছাত্র দল করে বা ছাত্র লীগ করে, বা ছাত্রলীগ তো ব্যান্ড, যে অন্যান্য পার্টির দলগুলো আছে তাদের আইডি কার্ড থাকতে হবে, যেন চ্যালেঞ্জ করা মাত্রই সে যে ওই সংগঠনের সাথে জড়িত সেটা যেন পাওয়া যায়, তাহলে ছাত্র সংগঠন করুক, যেন ধরা যায়। আপনি বহিরাগত বস্তি থেকে লোকজন নিয়ে আসবেন, গুন্ডামার নিয়ে আসবেন, মিছিল করবেন, বড় মিছিল করবেন, আপনি শোডাউন করবেন, মস্তানি করবেন, এটা কোনো ছাত্র রাজনীতি না। এই ছাত্র রাজনীতি আমাদেরকে ভালো কিছু শিখায় না, গুন্ডা পান্ডা তৈরি শিখায়, হল দখল শিখায়, চাঁদাবাজি শিখায়, টেন্ডারবাজি শিখায়, যারা রাজনীতি উপর লেভেলে করে, বড় বড় নেতাদের মাসলম্যান হিসেবে কাজ করে, এই রাজনীতি আমি চাই না। তো স্টুডেন্ট পলিটিক্স হতে হবে আইডি কার্ডের ভিত্তিতে। প্রত্যেকটা স্টুডেন্ট যে উইংগুলো আছে বিভিন্ন দলের, তাদের সবাইকে আইডি কার্ড ক্যারি করতে হবে। আর এই যে সাংস্কৃতিক চর্চার কি অবস্থা, যে আপনি তো কুমিল্লাতেও দেখেন, এমনি জেলা পর্যায়ে যে আগে শিল্পকলা বা বিভিন্ন সংগঠনগুলো ছিল, তাই না, অনেক সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল, তারা কতটা সক্রিয় বা কাজ করতে পারছে? ওই যে ঢুকে গেছে বড় লোক, নব্য ধনী, নব্য পলিটিশিয়ান, বাইরে থেকে যারা কোনো কালচারের পরম্পরা নেয়, তারা তাদের চেহারা দেখার জন্য কিছু টাকা দিয়ে রাজনীতি ব্যবসায়ীরা ঢুকে গেছে রাজনীতিতে। তারা তাদের মতো গুন্ডামান্ডা পালে, ভদ্রলোক আর রাজনীতি করেন, একটা উকিল, একজন প্রফেসর, একজন রিটায়ার্ড কর্মকর্তা বা শিক্ষিত জেনারেশন, সেটা পলিটিক্স থেকে টেকনিক্যালি বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি পার্টি অফিসে ঢুকেন, আপনি কুমিল্লার কথাই ধরেন, যে কোনো রাজনৈতিক দলের কথা ধরেন, আপনি শিক্ষিত লোক পাবেন না, একটু মূর্খের দল, মস্তান, মাসলম্যান, অশিক্ষিত ভাইয়ের রাজনীতি করে। অর্থাৎ দলের রাজনীতি, দেশের রাজনীতি এখন আর নাই, আসছে ভাইয়ের রাজনীতি। তো ভাইয়ের রাজনীতি হলো যা যা কলাপস করার দরকার তাতে হয়েছে। তো বাংলাদেশে এটাই হবে, ব্যবসায়ীদের নমিনেশন বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, এবং বিএনপি খুব প্রকটভাবে এই কাজটা গত 15 বছর ধরে করেছে। তো এই পদ বাণিজ্য এবং নমিনেশন বাণিজ্যের কারণে কিছু অথর্ব, অসুস্থ ব্যবসায়ী, যারা হয়তো কেউ কেউ ভালো লোক আছে, আবার ম্যাক্সিমামে খারাপ লোক, ব্যবসায়ীরা আসলে তো ব্যবসায়ী করবে। তো এভাবে তো রাজনীতি হয় না। রাজনীতিতে ঢুকতে হবে রাজনীতির লোকজন, রাজনীতিকরা রাজনীতি করবে, তাহলে আমরা কিছু ইমপ্রুভমেন্ট পাবো। এই যে ঈদের এই আড্ডা আমরা অনেক তিতা কথাও শুনলাম, তিতার সঙ্গে মিঠা একটু মিষ্টান্ন দরকার। আমরা শেষ করব, আপনি আপনার যে এবার অ্যালবামে বা এই যে দেশের গান গাই, একটা দেশের গান গাইতে হবে, যে গানগুলো হয়েছে। ইসরায়েলে এত টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কথা বলার গান হয় না, আমি এখনো গান গাই না, কিন্তু এখন আসার পরে আমার স্টুডিও ভালো লাগলো, আর আপনার সাথে আমার পুরনো একটা সম্পর্ক। তা আমি একটা দেশের গান করেছি, যেটা সুরকার মনোর হোসেন টুটুল ভাই, খুব প্রতিদর্শা সুরকার, এবং আমাদের মনিরুজ্জামান মনির ভাই, যিনি একজন, আমি মনে করি যে বাংলাদেশের গীতি কবিতায় অনন্য একজন মানুষ। আর সাবিনা ইয়াসমিন তো তিনি স্বনামে মহিমান্বিত। একটা ডুয়েট গান করেছেন, মুখটা শুনেই, দেশের গান। জি, ওটা দিয়ে আমরা শেষ করবো। জি। আমার পতাকা লাল সবুজে আঁকা, মায়ের মতো মাটি, আদর স্নেহ মাখা, এই প্রাণে এই মনে বাংলাদেশ লেখা, এই মনে এই প্রাণে বাংলাদেশ লেখা। আমার পতাকা লাল সবুজে আঁকা, মায়ের মতো মাটি, আদর স্নেহ মাখা। ধন্যবাদ আসিফ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক।